বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর প্রথম দুদিন দেশ জুড়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এটা কি কেবল ইমেজ নাকি প্রশাসনিক পরিবর্তনের একটা ইতিবাচক সূচনা? মাত্র ৪৮ ঘন্টায় কি এমন করলেন তারেক রহমান যার প্রভাব শুধু বাংলাদেশের ভেতরেই নয় বরং প্রতিবেশী ভারতও চারদিকে তাকিয়ে রয়েছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকীয় কলাম সম্পাদকের চোখে। আজ সম্পাদকের চোখ দিয়ে আমরা দেখব ঘটনা, বক্তব্য এবং প্রতীক আর তার রাজনৈতিক এবং আঞ্চলিক প্রভাব। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ৪৮ ঘন্টায় এমন কি বললেন যার প্রভাব ভারতেও পড়তে শুরু করেছে। চলুন তাহলে আজকের সম্পাদকের চোখের বিশ্লেষণ শুরু করা যাক। So what does Tariq Rahman প্রথমেই আমরা বলবো যে প্রথম দুদিন কি কি ঘটেছে। যেমন দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও করেছেন তিনি। দখল, চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার শোনা গিয়েছে তার কণ্ঠে। সচিবালয়ে নির্ধারিত সময়ের আগেই তার উপস্থিতি গোটা বাংলাদেশে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। আর প্রটোকল কমিয়ে ঢাকার যানজটের মধ্যে চলাচল নিঃসন্দেহে একটি হিমালয় সম দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে ট্রাফিক শৃঙ্খলা নিয়ে সরাসরি তার বার্তা না হলেও নিজে যখন প্রটোকল কমিয়ে ঢাকার যানজটে ঘুরে বেরিয়েছেন তখন নিঃসন্দেহে ট্রাফিক শৃঙ্খলা নিয়ে তার বার্তাও স্পষ্ট। কয়েকজন মন্ত্রীর কঠোর এবং আত্মবিশ্বাসী বক্তব্য যা এরই মধ্যে আন্তর্জাতিক, বিশেষ করে আমাদের ভারতীয় গণমাধ্যমেও ব্যাপকভাবে জায়গা পেয়েছে। এগুলো নিঃসন্দেহে কোনো আলাদা ঘটনা নয়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ইতিবাচক স্টেটমেন্ট বলেই মনে করা যেতে পারে। পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণে এবারে প্রথমে শুরু করব তারেক রহমানের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে, যার মূল সুর কি ছিল। জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান কয়েকটি বিষয় পরিষ্কার করেছেন। রাষ্ট্র চলবে আইনের শাসনে, দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নেই, ভালোর সঙ্গে থাকবো, কালোর বিরুদ্ধে লড়বো। তিনি প্রতিহিংসার ভাষা একেবারেই ব্যবহার করেননি, বরং শৃঙ্খলা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধের কথা তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ টোন সেটিং বলা যায়, কারণ ক্ষমতার পরিবর্তনের পর সাধারণত ভাষণ হয় আক্রমণাত্মক। এখানে ভাষা ছিল দৃঢ় কিন্তু সংযত। সচিবালয়ে সময়ের আগেই উপস্থিতি, কি বার্তা দিয়েছেন? দায়িত্ব নেওয়ার পরপর দুদিনই তিনি নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে উপস্থিত হয়েছেন। আর এটি প্রশাসনের জন্য স্পষ্ট সংকেত যে কাজের গতি বাড়াতে হবে, সময়নিষ্ঠতা মানতে হবে, আমলাতন্ত্রকে নতুন ছন্দে চলতে হবে। বাংলাদেশের প্রশাসনিক শৈথল্য নিয়ে অভিযোগ নতুন নয়। এই উপস্থিতি সেই জায়গাতেই প্রথম দিনই আঘাত মেরেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল কমিয়ে ঢাকার যানজটের মধ্যে চলাফেরা এ এক হিমালয় সম দৃষ্টান্ত। ঢাকা বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর হিসেবে বহু আন্তর্জাতিক রিপোর্টেই উঠে এসেছে। এমন শহরে প্রধানমন্ত্রী নিজে যদি প্রটোকল কমিয়ে চলেন, এটা কেবল শুধুমাত্র সাহসী কোনো পদক্ষেপই নয়, বরং এটি একটি রাজনৈতিক গভীর বার্তাও। তার এই উদ্যোগে বার্তা দিয়েছে শুধু পুলিশ দিয়ে হবে না, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। এটি প্রশাসনিক নির্দেশ নয়, সামাজিক চুক্তির আহ্বানও। আর অবশ্যই বলতে হবে তারেক রহমানের মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রীর দৃঢ় চেতা বক্তব্য। প্রথম দুদিনেই কয়েকজন মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন দখলদারদের ছাড় দেয়া হবে না, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইন শৃঙ্খলা ভাঙলে রাজনৈতিক পরিচয় বিবেচ্য থাকবে না। এই বার্তা মাঠ প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক ছায়া থাকলে আইনের প্রয়োগ ক্রমশ দুর্বল হয়ে পড়বে। আর এখানেই প্রশ্ন আসে, নতুন সরকারের এই পদক্ষেপগুলো কেন প্রয়োজন ছিল? এটা বিশ্লেষণ করতে হলে অতীতের দিকে ফিরে তাকাতেই হবে। গত কয়েক বছরে মানুষের অসন্তোষ জমেছে, নিত্যপণ্যের মুদ্রাস্ফীতি রেকর্ড সংখ্যক বেড়েছে, ব্যবসায়ী সমাজে নিরাপত্তায় উদ্বেগ সেটিও বেড়েছে, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ নতুন নয়, বটবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে, রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকারের প্রথম কাজই ছিল আস্থা পুনর্গঠন করা। প্রথম দুদিনের পদক্ষেপ সেই মনস্তাত্ত্বিক জায়গায়
আঘাত করেছে। এক্ষেত্রে প্রথম কলকাতার সম্পাদকের চোখ গভীরভাবে বিশ্লেষণ করতে চায়। তারেক রহমান কি প্রচলিত ধারা ভাঙার ইঙ্গিত দিচ্ছেন? বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে একটি দৃশ্যমান প্রবণতা ছিল কঠোর নিরাপত্তা বলয়, ভারী প্রোটোকল, প্রশাসনিক দূরত্ব, প্রতিপক্ষ কেন্দ্রিক ভাষণ। তারেক রহমান প্রথম দুদিনেই ভিন্ন ছবি তৈরি করলেন। সময়ের আগে সচিবালয়ে উপস্থিত হয়ে প্রোটোকল কমিয়ে যানজটে চলাফেরা করে প্রতিহিংসা মুক্ত কিন্তু দৃঢ় ভাষণ, দুর্নীতির বিরুদ্ধে সরাসরি অবস্থান, এটি ক্ষমতার দূরত্ব কমানোর ইঙ্গিত। আর এখানেই গতানুগতিক ট্রেন্ড ভাঙার সম্ভাবনা। তাহলে প্রশ্ন আসবে, কেন তারেক রহমান এমন ভাবে শুরু করলেন? দেখুন, তিনটি কারণ এখানে থাকতে পারে। প্রথমত, জন আস্থা পুনর্গঠন। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনিক আস্থার ঘাটতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো প্রথম দিন থেকেই সেই মনস্তাত্ত্বিক দেয়াল ভাঙতে চেয়েছেন। এবং দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে বাংলাদেশের মধ্যবিত্তের ওপর নির্দিষ্ট একটি বার্তা পৌঁছে দেয়া। মধ্যবিত্ত ও শহরের ভোটাররা দৃশ্যমান শাসন দেখতে চান। সচিবালয়ে আগে পৌঁছানো এটি কর্মসংস্কৃতির একটি প্রতীক। এবং অবশ্যই তৃতীয় কারণটি হতে পারে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বার্তা পৌঁছানো। দেখুন, প্রধানমন্ত্রীর প্রথম দুদিনের কর্মসূচি ভারত সহ প্রতিবেশী দেশগুলোকে দেখানো যে নতুন সরকার স্থিতিশীল এবং প্রশাসনিকভাবে অত্যন্ত সক্রিয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে প্রথম দুদিন বাংলাদেশের মানুষকে বোঝালেন তিনি জনগণের সঙ্গে রয়েছেন, ঠিক এমনই কিন্তু দৃষ্টান্ত রয়েছে ভারতেও। আর এক্ষেত্রে অবশ্যই বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কথা। সাদামাটা জীবনযাপন, রাস্তায় উপস্থিতি, সরাসরি মানুষের সঙ্গে তার সংযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হয়েও নিজে দিদি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, এটা তার ব্র্যান্ডিং। ফল, ব্যক্তিকেন্দ্রিক ভোট ব্যাংক তৈরি, গ্রামীণ এবং নারী ভোটারদের মধ্যে দৃঢ় ভিত্তি। এবং নাম বলতে হবে ভারতের আরো এক জননেতার, তার নাম অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির প্রধান। সাধারণ মানুষ, সরল পোশাক, সরাসরি সংলাপ, কিন্তু সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কারের দৃশ্যমান রুল। ফল, নীতিভিত্তিক জনভিত্তি। এরকমও ভারতে অসংখ্য জননেতা তৈরি হয়েছেন যারা হয়তো রাজনৈতিক পলয়ের ঊর্ধ্বে ব্যক্তিগত ইমেজেই ভোট ব্যাংক তৈরি করেছেন। প্রশ্ন আসবে, তাহলে তারেক রহমান কি জনপ্রিয়তার নতুন মডেল? প্রথম দুদিনেই তারেক রহমানের স্টাইল মমতা কিংবা কেজরিওয়ালের মতো সরাসরি রাস্তার রাজনীতি নয় ঠিকই, কিন্তু প্রোটোকল কমানো, সরাসরি নাগরিক দায়িত্বের আহ্বান, সময়নিষ্ঠ প্রশাসনিক বার্তা, আর এসব তাকে অ্যাক্সেসেবল নেতার একটি মুকুট প্রথম দিনই পরিয়ে দিয়েছেন। এখানে অবশ্য প্রশ্ন রয়েছে, তিনি কি জনপ্রিয়তাকে রাজনৈতিক পুঁজি বানাতে চাইছেন? সম্ভবত তারেক রহমান জানেন আজকের রাজনীতিতে ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় শুধু ইমেজ যথেষ্ট নয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ঝুঁকি এবং সুযোগও। যদি হয় এরকমই শুরু, প্রশাসনিক সংস্কারের রূপ নেয়, দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অ্যাকশনে পরিণত হয়, বাজার স্থিতিতে ফল দেয়, তবে এটি হবে ট্রেন্ড ভাঙার নেতৃত্ব। আর তা না হলে এটি হয়ে যাবে প্রতীকী জনপ্রিয়তা। এবার আসবো দিল্লির দৃষ্টি। হ্যাঁ, দিল্লিও উদার চোখে তাকিয়ে রয়েছে ঢাকার দিকে, বলা ভালো বাংলাদেশের দিকে, আরো সুনির্দিষ্টভাবে বললে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। নতুন সরকার কি স্থিতিশীল নাকি কেবল জনমুখী ইমেজ তৈরি করতে চাইছে? বাংলাদেশে যদি জনপ্রিয়তা ভিত্তি স্থিতিশীল নেতৃত্ব তৈরি হয়, তবে দিল্লির জন্য কূটনৈতিক হিসেব অনেকটাই সহজ হবে। অন্যদিকে অস্থিরতা বাড়লে সীমান্ত ও বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়বে। এবার আসবো সম্পাদকের চোখে, সম্পাদকের বিশ্লেষণের মূল প্রসঙ্গে। তারেক রহমান প্রথম দুদিন একটি নতুন রাজনৈতিক ভাষা তৈরি করেছেন, তবে এটা কি অতীতের ধারা ভাঙার চেষ্টা, নাকি জনপ্রিয়তা ভিত্তি রাজনীতির সূচনা, নাকি এই দুয়েরই মিশ্রণ? সম্ভবত এই তৃতীয়টি সত্যি। তিনি বুঝেছেন মানুষের কাছে গেলে রাজনীতি টেকে না, আর দৃশ্যমান ফল না দিলে জনপ্রিয়তাও টিকবে না। ভোরের সূর্য সুন্দর, কিন্তু দিনের আলো টিকিয়ে রাখতে গেলে লাগে ভিত্তি। প্রধানমন্ত্রী তারেক রহমান কি ইতিহাসের ধারা বদলাতে পারবেন, নাকি জনপ্রিয়তার পথেই হাঁটবেন? উত্তর সময় দেবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রথম কলকাতার সম্পাদকের চোখ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজ এই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।